উৎসব পার্বণ বা যে কোনো শুভ অনুষ্ঠান মিষ্টি মুখ ছাড়া অসম্পূর্ণ। হ্যাঁ, ঠিকই বুঝছেন আপনারা। মিষ্টি মুখ কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠানকে আরো একটু শুভ করে দেয় আমাদের কাছে। আর আজ এক যে আছে খাবারে থাকছে এমনই এক মনোহারী মিষ্টি পদ, সন্দেশ। রবীন্দ্রনাথ বলেছিলেন বাঙালি নিরাকারকে করেছে সাকার। অর্থাৎ বাঙালির সন্দেশ নিছক শুধু খবর নয়, তা খাবারও বটে। তক্ত কড়াইয়ে মিহি বাটা ছানার সঙ্গে চিনি বা গুড়ের মধুর এই মেলামেশা কবে কার পাতে যে প্রথম শুরু হয়েছিল তা বলা মুশকিল। বৈষ্ণব সাহিত্যে সন্দেশের উল্লেখ পাই মিষ্টান্ন গুণবাচক অর্থেই। তবে আজকে আমরা সন্দেশ বলতে মূলত যে ছানার সন্দেশ বুঝি, তার সঙ্গে বৈষ্ণব সাহিত্যের সন্দেশের মিল মেলে না। ছানা দিয়ে বানানো সন্দেশের সূচনা কবে থেকে শুরু হয়েছিল তা বলা শক্ত। সম্ভবত হুগলি অঞ্চলই ছিল এর আদি ভূমি। 18 শতকের শেষের দিকে গুপ্তিপাড়ার গুপ সন্দেশ বেশ খ্যাতি অর্জন করেছিল। তবে কলকাতার বাজারই বোধহয় সন্দেশের লীলাভূমি। রসের মিষ্টির রমরমা কলকাতাতে কিছুটা পরেই ঘটে। এক যে আছে খাবার এমন একটি প্রোগ্রাম যেখানে শুধুমাত্র খাবারের ইতিহাস নয়, জানানো হয় খাবারের রেসিপিও। আর আজকের এই ইউনিক রেসিপিটা যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি বৈশাখী ঘোষ। বৈশাখী দি, এক যে আছে খাবারে তোমাকে জানাই স্বাগত। কেমন আছো বল? খুব ভালো আছি। আজ এক যে আছে খাবারে এসে কেমন লাগছে? দারুণ লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে ইচ্ছা পূরণ হলো। আর দারুণ লাগার পাশাপাশি তুমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছো, আমি কিন্তু শুনে ফেলেছি। তাহলে আজকে আমরা কি বানাচ্ছি? আজকে আমরা বানাচ্ছি পেঁপের সন্দেশ। পেঁপের সন্দেশ। সন্দেশটা তো শুনেছি, কারণ বাঙালি মানেই মিষ্টি মুখ, বাঙালি মানেই উৎসব পার্বণ, কিন্তু পেঁপের সন্দেশ এটা একটু বোধহয় অনন্য একটা ছোঁয়া রয়েছে এটার মধ্যে। তাহলে পেঁপের সন্দেশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে? পেঁপের সন্দেশ তৈরি করতে আমার লাগছে গ্রেট করা পেঁপে, এছাড়া লাগছে আমার ঘি, হুম। কনডেন্স মিল্ক, দুধ, চিনি, গুঁড়ো দুধ আর দারচিনি আর এলাচ গুঁড়ো। বাহ, মানে খুব সুন্দর হাতের কাছে পাওয়া, মানে চট করে পেয়ে যাওয়া কিছু একদম। উপকরণ দিয়ে বাড়ির সকলের মুখে একটা মিষ্টি হাসি ফুটিয়ে তুলতে আজকের এই মিষ্টি পদ, তাই তো? অ্যাকচুয়ালি পেঁপে অনেকেই পছন্দ করে না খেতে, তো তাদের মুখে পেঁপে তুলে দেওয়ার খুব সহজ পদ্ধতিতে এটা করা হচ্ছে। খুবই ইজি হবে সবার মুখে বাহ, তুলতে। তাহলে আমরা শুরু করি। একদম। পেঁপের সন্দেশ। তাহলে প্রথমে আমরা কি করবো দি? প্রথমে আমরা ঘি গরম করব, করার পরে কাঁচা পেঁপেগুলো যেগুলো গ্রেট করে রাখা আছে ওইগুলোকে একটু ভাজা ভাজা করে। তাহলে শুরু করি। আমরা কড়াইতে এবার ঘি দেব। বেশ, কড়াইটা একটু গরম করে তাতে একটু হ্যাঁ। ঘি অ্যাড করে নেওয়া হলো। হ্যাঁ। কড়াইতে ঘি দেওয়া হয়ে গেছে, এবার কি করবো আমরা? ঘি গলে গেছে, এবার আমি গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই না। আচ্ছা দিদি, এত সুন্দর তো একটা রেসিপি নিয়ে এসেছো, আর তোমাকে আজকে দেখতেও ভারী সুন্দর লাগছে। এই যে বলে না যে মিষ্টি মুখের হাসি দিয়ে কিন্তু তুমি একটা সুন্দর মিষ্টি পদ আজকে আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছ। আর তার সঙ্গে জিজ্ঞেস করি, রান্না ছাড়া আর কি শখ রয়েছে? রান্না ছাড়া আমার গার্ডেনিং এর শখ আছে। আমি ছোট বাহ। বাগান তৈরি করি, মানে আমার ব্যালকনিতে যে জায়গাগুলো আছে সেইগুলোতে বাহ। আমি ফুলের গাছ লাগাই বা কিছু, এগুলো বা বিভিন্ন পাতাবাহার গাছ লাগাই। মানে এটা তোমার শখ? এইগুলো আমার শখ। বাহ। এছাড়া বিভিন্ন রান্নার কম্পিটিশনে আমি গিয়ে থাকি, সেইগুলোতে আমি পার্টিসিপেট করতে খুব ভালোবাসি। মানে রান্নাটাকে খুব ভালোবেসে হ্যাঁ। করো তুমি, আর এটা বিভিন্ন হচ্ছে? পত্রিকাতেও লেখার চেষ্টা করছি, নিজের ইউটিউব চ্যানেলও খুলেছি। বাহ, মানে সবকিছু নিয়ে তুমি বেশ ব্যস্ত। মানে যেটুকু টাইম আমার অবসর পাই, সেইটুকু টাইমে আমি এইগুলোই নিয়ে ব্যস্ত। মানে তোমার অবসরের সঙ্গী হচ্ছে রান্না, তার সঙ্গে হচ্ছে তোমার পছন্দের বাগান তৈরি, তার একদম। সঙ্গে এছাড়া হচ্ছে লেখালেখি। হ্যান্ডিক্রাফট কিছু জিনিসপত্র বাহ। যেগুলো ফেলে দেওয়ার মতো থাকে ঘরের মধ্যে, সেটাকে না ফেলে সেগুলো দিয়ে নিয়ে সুন্দর রান্নাটাকে হাতের কিছু- কাজ করো। বাহ, অসাধারণ তো। আসলে সবকিছুর মধ্যেই না একটা শৌখিনতা লুকিয়ে থাকে। রান্নাও একটা শৌখিনতা, তার সঙ্গে দিদি যেমন বললেন যে বাগান তৈরি করা, এটার ভিতরেও কিন্তু একটা শৌখিনতার ছোঁয়া থাকে। আর এই শৌখিনতা নিয়ে কিন্তু আমরাও অনেকেই ভাবনা চিন্তা করি যে অবসরটা যদি একটু শৌখিন ভাবে কাটানো যায়। অবশ্যই, কারণ সারাদিনের ব্যস্ত লাইফে এখন মানে যে
টেনশন বা কিছু থাকে, এইগুলো কিন্তু সমস্ত কিছু এই অবসরে এইসব জিনিসগুলো নিয়ে কাটালে ব্যস্ততার মধ্যে মানুষ অনেক সময় হাসতে ভুলে যায়। হ্যাঁ, সেটা কিন্তু যখন আমরা আমাদের সময়টা, অবসরটা খুব ভালোবাসার কিছু নিয়ে কাটাই, তখন আমাদের মুখে অটোমেটিক্যালি হাসিটা ফুটে আসে। আর খুব সুন্দর স্বাদের খাবার সবার মুখে তুলে দিয়ে তাদের মুখের হাসি মুখটা দেখতে পেয়ে নিজের তখন ভীষণ এমনিতেই ভালো। নিজের মনে ওটাই একটা পরিতৃপ্তি। সবশেষে একদম। যদি শোনো যে হ্যাঁ খুব ভালো হয়েছে, ওটা শুনেই মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। অবশ্যই। আচ্ছা, পেঁপেটা তো গ্রেট করে তুমি ঘিয়ের সাথে সুন্দর করে ভাজছো, তো ভাজতে বোধহয় একটু সময় লাগবে, তাই তো? একদম, একদম। একটু ভাজা, ভাজা হবে সুন্দর করে। নয়তো কাঁচা পেঁপের তো একটা গন্ধ গন্ধ থাকে। থাকে, সেই সেই গন্ধটা গন্ধটা কেটে কাটতে যাবে। তাহলে দিদি কিন্তু পেঁপের সন্দেশ তৈরির জন্য পেঁপেটা ঘিতে দিয়ে ভালো করে ভাজতে শুরু করেছে। ভাজা হতে থাক, ততক্ষণ আমি নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জোর কদমে তৈরি হচ্ছে পেঁপের সন্দেশ। তাহলে দেখে নিই রান্না কতদূর। দিদি, কতদূর হয়েছে? আমার পেঁপেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা যে দুধটা আমি রেখেছিলাম ওই দুধটা দিই। দুধটা তুমি এর ভিতরে অ্যাড করে হ্যাঁ। দেবে। পেঁপে খুব সুন্দরভাবে আমি দেখছি ঘিয়ে ভাজাও হয়ে গেছে, একটা মিষ্টি গন্ধও ছাড়ছে। এটা দিয়ে দাও। এবার এই দুধের সাথে পেঁপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়। তাহলে দিদি, দুধের মধ্যে পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে। একদম। বেশ, তাহলে সেদ্ধ হোক। ততক্ষণ আমি বলে রাখি, আজকে রান্না হচ্ছে পেঁপের সন্দেশ। এই সন্দেশ নিয়ে কিন্তু নানা ইতিহাস গল্প আমরা জানি এবং নানা ইতিহাস গল্প আমরা শুনেওছি। কিন্তু একটা কথা কি আপনারা জানেন? আমাদের পার্শ্ববর্তী হুগলি জেলার বিখ্যাত সন্দেশের কথা শুনলে কিন্তু অবাক হবেন। এই সন্দেশ খেতে স্বয়ং ঈশ্বর এসেছিলেন এবং নিজের অলংকার বন্ধক দিয়ে সেই সন্দেশের স্বাদ আস্বাদন করেছিলেন। জেনে নিই সেই ইতিহাস। জিটি রোডের উপর একটি প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান মহেশচন্দ্র দত্ত, যা দেখলেই মনে হবে সময়ের থেকে একটু যেন পিছিয়ে রয়েছে এই দোকান। সেই পুরনো দিনের কাঠের দরজা দেওয়া শোকেসে মিষ্টান্নের সমাহার। এই দোকানের সঙ্গে রয়েছে এক বিশেষ পৌরাণিক কাহিনী। কথিত ইতিহাস অনুযায়ী আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এক সন্ন্যাসীর বেশে এই দোকানে গুটখে সন্দেশ খেতে আসেন স্বয়ং রাধা বল্লভ জিউ। দোকান থেকে সন্দেশ খেয়ে মিষ্টির দাম হিসেবে নিজের হাতের দুটি সোনার বালা খুলে দিয়ে যান তিনি। ঠিক তারপরের দিনই মন্দিরে প্রবেশ করে পুরোহিত দেখতে পান ঠাকুরের বিগ্রহের হাতে যে সোনার বালা ছিল সেটা সেখানে নেই। পুরোহিত স্বপ্নাদেশ পান ঠাকুরের হাতের বালা রয়েছে মহেশচন্দ্রের দোকানে। সেখান থেকে যেন মিষ্টির দাম দিয়ে সেই বালা ফেরত নিয়ে আসা হয়। সেই কথা মতন পুরোহিত তাই করেন। সেই থেকেই নিয়ম রীতি মেনেই চলে আসছে গুটকে সন্দেশ তৈরি। তাহলে শুনলাম সেই ইতিহাস। হ্যাঁ, আমরা আরো অনেক গল্প করব, কিন্তু তার আগে জেনে নিই যে রান্না কত দূর, মানে আমাদের পেঁপের সন্দেশ কতটা তৈরি। দিদি, কতটা হয়েছে? সিদ্ধ হয়ে এসছে। এবার আমি কনডেন্স মিল্ক আর চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। কনডেন্স মিল্ক আর চিনি দেবে। একদম। আচ্ছা দিদি, একটু গল্পে ফেরা যাক। এই যে রান্না তোমার বড্ড ভালোবাসার একটা বিষয়, এই রান্না কার কাছে শেখা হয়েছে? রান্না আমি ছোটবেলাতে তো মা বাবা দুজনকেই দেখতাম রান্না খুব ভালো সমান করে। তালে? সমান তালে। বাহ! আবার বিয়ের পরে দেখি হাজবেন্ডও খুব ভালো রান্না করে। অসাধারণ ব্যাপার। তাই জন্য নিজেকে কিন্তু রান্নায় নিজেকে পারদর্শিনী রান্নায়- হতেই হবে। একদম। এবার বিয়ের আগে কোভিড এর টাইমে যখন বাড়িতে ছিলাম তখন কিছু না কিছু করে তো টাইম স্পেন্ড করতে হবে। তখনই মেন আমার বেশি করে রান্না করার যে প্রবণতাটা ওটা সেটা গ্রো বেড়েছে। করেছিল। একদম। আর তারপরে এখন যখন দেখি যে সবাই খেয়ে বলে ভালো ভালো বলছে। লাগছে তখন আরো বেশি ভীষণ ভালো লাগার একটা জায়গা, তাই না? একদম। আর এই যে রান্না তুমি করো, বিভিন্ন এক্সপেরিমেন্ট তো করো, কখনো কখনো নিশ্চয়ই কোনো একটা উপকরণ একটু চেঞ্জ করে একটা নতুন টুইস্টও এনে দাও, এরকম? একদম সেটাও করেছি। আবার এরকমও এক্সপেরিমেন্ট চলে আমার রান্নাতে যেগুলো হয়তো খেয়ে মানে মারাত্মক সেই অবস্থা হয়ে যায় আর কি। মারাত্মক অবস্থা, তার মানে এইরকম একটা অভিজ্ঞতাও কিন্তু আছে, এটা খুব মজার। তাহলে সেরকম একটা অভিজ্ঞতার কথাও শুনবো। তুমি কি দেবে বলছো? কনডেন্স মিল্ক আর চিনি। কনডেন্সড মিল্ক, কনডেন্সড মিল্ক দিয়ে দিলে, আর দেবে চিনি। হুম। ছোটবেলায় কনডেন্সড মিল্ক নিয়ে সবারই কিন্তু এক একটা সুখ স্মৃতি আছে, কারণ আমরা সবাই না অবশ্যই। এটাকে লুকিয়ে লুকিয়ে মায়ের চোখের আড়ালে গিয়ে এই জিনিসটা খাওয়ার জন্য সবাই খুব উদ্গ্রীব হয়ে থাকতাম। চিনি দিয়ে দিবে।
ভালোভাবে নেড়ে নেব। একদম। নাড়ুতে যেরকম পাক হয় এটাতে এটাতেও ঠিক পাকটা সেরকম খুব পাক জরুরি। তৈরি করতে হবে। একদম। দিদি তাহলে এটা তুমি এখন সবকিছু মিলিয়ে নিয়ে ভালো করে রান্না করো। রান্না হতে থাক। ততক্ষণ বলে রাখি একটা কথা, সন্দেশ কিন্তু আপামর বাঙালির শুধু নয়, সমগ্র বিশ্বে একটি সুস্বাদু এবং জনপ্রিয় পদ। আর এই জনপ্রিয় পদ মানে সন্দেশের কিন্তু রয়েছে একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ ইতিহাসও। তাহলে জেনে নি। উপনিবেশিক বাংলার প্রাণকেন্দ্র কলকাতায় কিনে খাওয়ার ক্ষেত্রে জাতপাত ছোঁয়াছুঁয়ি সমস্যার সুন্দর সমাধান ছিল এই সন্দেশ। কারণ এতে জলের ব্যবহার নেই, নেই নুনের ব্যবহার, এমনকি চাল ডাল ময়দা বিজাতের ছোঁয়ায় অশুদ্ধ হতে পারে এমন কোনো কিছুরই ব্যবহার লাগে না এতে। তাই খুব সহজেই এর জনপ্রিয়তা দেখা যায়। শুনে নিলাম সন্দেশের জনপ্রিয়তার ইতিহাস। এবার দেখে নিই আমাদের আজকের ইউনিক রেসিপি মানে পেঁপের সন্দেশ কতটা তৈরি। দিদি কত দূর হয়েছে? মোটামুটি আমার শেষের দিকে চলে এসেছি। এবার আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম এই আচ্ছা। গুঁড়ো দুধটা এবার দিয়ে দেব। দিয়ে একদম শুকিয়ে নিতে হবে আমাকে। আচ্ছা, শুকিয়ে যাতে যেরকম তুমি সুন্দর করে ওই যে বললে নাড়ুর মতো করে পাক দেওয়া, নাড়ুর মতো করে সেই পাক পাকটা দিতে যাতে পারি, সেই সুন্দর পাকটা ভাবে যাতে সুন্দর হয়। একদম। ঠিক আছে। এই গুঁড়ো দুধ আমরা পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি। এবার একদম শুকিয়ে নেব। পুরো যে জলটা দেখা যাচ্ছে এই জলটা পুরোটা পুরো শুকিয়ে যাবে। শুকিয়ে নেবে মানে পাক তাহলেই দিয়ে হয়ে নেবে ভালো করে। একদম। পেঁপের সন্দেশে পাক দেওয়া হতে থাক, ততক্ষণ আমি নিয়ে নিই একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রস্তুত হচ্ছে পেঁপের সন্দেশ, কিন্তু কত দূর সেটাই দেখে নিচ্ছি। দিদি কত দূর? হয়ে গেছে পুরো তৈরি। এবার জাস্ট এলাচ আর দারচিনি যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এলাচ আর দারচিনির গুঁড়ো তুমি আগে থেকেই করে রেখেছিলে, হ্যাঁ। সেইটা তুমি একদম দিয়ে অল্প দিচ্ছ। একটু দেব। সামান্য একটা সামান্য। সুন্দর গন্ধের জন্য। হ্যাঁ। সুন্দরভাবে পাক দেওয়াটা মনে হয় একদম ভীষণভাবে জরুরি এই পেঁপের সন্দেশ তৈরি একদম। করার জন্য। এখন দেখো পুরো আমার কড়াই থেকে পুরোটাই উঠে এসেছে। উঠে এসছে, তার মানে তার মানে পাকটা পুরো সুন্দর পাকটা হয়ে হয়ে গেছে। গেছে। একদম। তার মানে এটা কিন্তু একটা ভীষণ সুন্দর টিপস যে আমরা তখন বুঝবো যে এটা হয়ে গেছে যখন এটা মসৃণ ভাবে পুরো কড়াই থেকে উঠে চলে আসবে। তুমি পুরো যে মিশ্রণটা সেটাকে নামিয়ে নিলে তো? একদম। এবার আমি ছাঁচে ফেলে এগুলো তৈরি করব। ছাঁচে ফেলে তুমি সুন্দর করে তৈরি করবে। আমার পাক দেওয়া হয়ে গেছে পেঁপের সন্দেশে। এবার আমি ছাঁচে ফেলে বানাবো এগুলো। প্রথমে আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব যাতে সুন্দরভাবে উঠে যাতে আসে। উঠে আসে। হ্যাঁ। আর এই ছাঁচের মধ্যেও একটু আমি ঘি ঘি দিয়ে আগে দেবো থেকে দিয়ে যাতে দিচ্ছ। উঠে আসে সুন্দরভাবে। জাস্ট সুন্দর দেবো। করে সুন্দরভাবে বসিয়ে পাকটাকে নেব। ওটার মধ্যে বসিয়ে দেওয়া আর সেই হ্যাঁ। ছাঁচেই সন্দেশটা একদম বেরিয়ে আসবে। একদম। এই ছাঁচের ডিজাইনটা যার যেরকম পছন্দ সে সেই সেরকম অনুযায়ী ভাবে সে দিতে সেই পারে। ছাঁচটা একদম। ব্যবহার করতে পারে। বাহ, অসাধারণ। আমার একটা হয়ে গেছে। এরকম ভাবে করে ফেলবো বেশ পরপর। চন্দ্রপুলির মতো লাগলো হ্যাঁ। না? বানানো হচ্ছে পেঁপের সন্দেশ। আর সন্দেশ নিয়ে নানা গল্প ইতিহাস যখন হলোই, তখন বাংলার জনপ্রিয় সন্দেশ গুঁফো সন্দেশের ইতিহাস না জানলে কি চলে? নাম যখন গুঁফো তখন একে ঘিরে গল্প তো রয়েছেই। তাহলে জেনে নিই সেই গল্প। গুফো সন্দেশের উৎপত্তি ঠিক কবে তা ব্যবসায়ীরা জানেন না, এমনকি তার সঠিক কোনো খবর নেই খাদ্য ঐতিহাসিকদের কাছেও। তবে ফুড হিস্টোরিয়ানরা মনে করেন আগেই সন্দেশ ছিল অনেকটা থকথকে ও খুবই নরম গোছের, যা খাওয়ার সময় গোফে লেগে যেত, তাই এর নাম হয়েছিল গুফো সন্দেশ। আবার অনেকের মতে গুপ্তিপাড়া থেকে গুপো নাম হয় এই খাবারের, এমন ধারণাও কিন্তু চালু রয়েছে। গুঁফো সন্দেশের ইতিহাস তো জানলাম, তাহলে এখন দেখি আমাদের পেঁপের সন্দেশ কত দূর। দিদি বাহ, অসাধারণ, মানে ছাঁচে ফেলে অসাধারণ শেপ কিন্তু পেয়ে গেছে পেঁপের পাক, মানে পেঁপের সন্দেশের পাকটা। আর খুব সুন্দরভাবে বেশ চন্দ্রপুলির মতো একটা আকার দিয়েছো, আরো আকর্ষণীয় লাগছে কিন্তু দেখতে।
এই পাক দেওয়া এবং তারপরে ছাঁচে ফেলে তোলাটা এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটাকেই খুব যত্নে এটার টিপসটা ওই যেটা প্রথমেই দিলাম যে যখন একদম কড়া থেকে উঠে উঠে আসবে আসবে তখনই ওটা, নামাতে তখন নামাতে হবে। আর এটার মধ্যে যদি আমরা একটু ঘি মাখিয়ে নিই ছাঁচের মধ্যে তাহলে তাহলে ওটা খুব ইজিলি তাড়াতাড়ি উঠে উঠে আসবে। আসবে। আর এটা গরম থাকতে থাকতে করতে হবে, ঠান্ডা যদি হলে ঠান্ডা হবে হয়ে যায় তাহলে কিন্তু হবে না। কত কিছু ছোট ছোট বিষয় আমাদের মনে রাখতে হয় না রান্নার জন্য। আর যারা রান্নাটাকে ভালোবেসে করে তাদের কাছে কিন্তু এগুলো একদমই কঠিন মনে হবে না। মনে হবে যেন এই তো পরপর পরপর এই জিনিসগুলো আমাদের তো জানাই সব। বাহ! আমাদের পেঁপের সন্দেশ কি একদম তৈরি? একদম তৈরি। একদম রেডি, এখন খালি চেখে দেখার পালা। তাই তো? থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলি কারণ আমার ভীষণ সুন্দর লাগছে, যেরকম চন্দ্রপুরীর মতো দেখতে লাগছে। এবার একটু চেখে দেখবো কেমন হয়েছে তোমার ইউনিক রেসিপি পেঁপের সন্দেশ। এক কথায় অসাধারণ। কেন অসাধারণ বোঝা যাচ্ছে না, এর ভিতর পেঁপে আছে। পেঁপে বোঝা যায় না, পরে যখন হয়ে যায় সন্দেশটা তখন পেঁপে যে আছে বোঝাই যায় না। অভূতপূর্ব খেতে লাগছে, আমি বোধহয় কথায় প্রকাশ করে বলতে পারবো না। অসম্ভব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ। সত্যি এভাবেও যে সন্দেশ বানানো যায় আর এরকম মুখরোচক ভাবে, তা কিন্তু আজকে জেনে নিলাম। দিদি, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তোমাদের সাথে এই টাইমটা কাটিয়ে আমারও ভীষণ ভালো লাগছে। আর আপনারা সবাই দেখলেন কিভাবে মনোহারী মিষ্টি পদ পেঁপের সন্দেশ বানাতে হয়। তাহলে নিশ্চয়ই বানান আর পরিবারের সকলকে খাওয়ান। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর অপেক্ষায় থাকুন এর পরের নেক্সট এপিসোডে নতুন রেসিপির কি চমক আসতে চলেছে। আর অবশ্যই যেটা প্রতিবার বলি এবারেও বলবো, ভালো থাকুন আর দেখতে থাকুন এক যে আছে খাবার।